আসছে ভয় ঘটনা। A true horror station. ওয়েলকাম ব্যাক। সবাইকে স্বাগত জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। 6টা গল্পের যে সিরিজ আপনাদের শোনাচ্ছিলাম, আজকে তার দ্বিতীয় গল্প। সো প্রত্যেকে সমস্ত কাজ শেষ করে কানে হেডফোন দিয়ে বসে পড়ুন আর একটা রোমহর্ষকর সত্যি ঘটনার সাক্ষী হয়ে থাকুন। আর সময় নষ্ট না করে চলে যাব সরাসরি গল্পে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারাও আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা কিংবা আপনাদের শোনা কোনো ঘটনা অবশ্যই আমাকে লিখে পাঠাতে পারেন। কোথায় লিখে পাঠাবেন সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অতি সহজে আপনারা খুঁজে নিতে পারবেন। তো চলে যাচ্ছি সরাসরি গল্পে। সঙ্গে আছি আমি কৌশিক, সাউন্ড এবং গ্রাফিক্সে আমার সাথে আছে আবির। এক মহান তান্ত্রিকের জীবনের ঘটে যাওয়া অনেক ঘটনার মধ্যে থেকে কিছু ঘটনা আপনাদের আগে আমি শুনিয়েছি, আরও কিছু ঘটনা আপনাদের আগে আমি শোনাবো। আজকে তার দ্বিতীয় ঘটনা। চলে যাচ্ছি সরাসরি ওনার লেখায়। গ্রামের নাম আড়াইডাঙ্গা। গ্রামটা ছিল মালদহ জেলার অন্তর্গত রতুয়া থানার মধ্যে। মানিকচকের গঙ্গার ঘাট সেখান থেকে ছিল খুব কাছে। একটা বড় রকমের ফাঁকির খবরে আমাকে যেতে হয়েছিল সেই আড়াইডাঙ্গায়। মালদহ থেকে রতুয়া পর্যন্ত বাসে যাওয়া যেত, তারপর আড়াইডাঙ্গা বা অন্যান্য গ্রামে যেতে হতো পায়ে হেঁটে, তামাকের ক্ষেতের আল ভেঙে। আমি অবশ্য গিয়েছিলাম অফিসের জিপে, সঙ্গে ছিল সেপাই হাবিব, নিয়েছিলাম বিছানা, পূজার বাক্স আর একটা সুটকেস। গ্রীষ্মকালের আগুনে হাওয়ায় ফসল কাটা মাঠের ওপর দিয়ে কোনো রকমে চলছিল জিপটা। চোখে গগলস থাকা সত্ত্বেও রৌদ্রদগ্ধ মাঠের ওপর আগুনে হাওয়ায় চোখ দুটো বেশ জ্বালা করছিল। কিছু দূর অন্তর দেখছিলাম লোক বসতি, ছোট ছোট মেঠো ঘর, খড়ের ছাউনি, আর সেগুলির সামনে গোবর নিকানো দাওয়া। সেই ঘরগুলো থেকে ছেলে বুড়ো সবাই ছুটে বেরিয়ে আসছিল জিপ গাড়ির শব্দ পেয়ে। ড্রাইভার বলছিল ও অঞ্চলে গরুর গাড়ি ছাড়া আর কিছুই চলে না, তাই জিপের শব্দ পেয়ে তারা অবাক হয়ে বাইরে বেরিয়ে আসছিল। তাদের দেখে বুঝলাম আড়াইডাঙ্গা গ্রামটি মুসলমান প্রধান। মেয়েদের শাড়ির ওপর একটা করে বোরখা। 11-12 বছর পর্যন্ত ছেলেমেয়েরা কেউ জামা কাপড় পরে না। পুরুষদের সকলেই একমুখ চাপ দাড়ি, গলায় কালো কারে বাঁধা পেতলের চাকতি, খালি গা, আর পরনে নীল বা সবুজ রঙের চেক কাটা লুঙ্গি। একজন পুরুষকে ডেকে জিজ্ঞাসা করলাম, মোহাম্মদ আলীর বাড়ি কোথায়? সে আঙুল দেখিয়ে দিল, ওই সামনে কাঁঠাল গাছটার পেছনে মোহাম্মদ আলীর বাড়ি। মোহাম্মদ আলী ছিল গায়ের মোড়ল, ক্ষেত জমি ছিল তার সবচেয়ে বেশি। জিপ নিয়ে কাঁঠাল গাছের পেছনে হাজির হলাম একটা দ্বিতল মেঠো বাড়ির সামনে। আমার ধারণা ছিল না যে মেঠো বাড়ি দ্বিতল হতে পারে। গোবর নিকানো দাওয়া পার হয়ে ভেতরের বিরাট উঠানে ঢুকতেই দেখলাম বাড়িটা খুব বড়। তার পেছনের দিকটা আগুন লেগে পুড়ে গিয়েছিল একদিন আগে। দেখলাম কয়েকজন পুলিশ কনস্টেবল এবং রতুয়া থানার সাব ইন্সপেক্টরকে, তারাও এসেছিল অনুসন্ধানের কাজে। শুনেছিলাম মোহাম্মদ আলীর প্রথম স্ত্রী আমিনা বিবি পুড়ে মারা গেছে। পেছনের দিকটায় দোতলার ঘরে, তার পাশেই তামাকের বন্ডেড ওয়্যারহাউস। তার ভেতরে আবগারি শুল্ক না দেওয়া প্রায় 1000 মণ তামাক পুড়ে গিয়েছিল বলেই খবর পেয়েছিলাম। টন্ন করে সব কিছু খবর নিলাম, জানলাম হিসাবপত্রের খাতাও পুড়ে গিয়েছে। পুলিশ সাব ইন্সপেক্টর চেয়ার ছেড়ে আমাকে বসতে দিলেন। আমার জামা প্যান্ট তখন ঘামে ভিজে গিয়েছিল আর গলাটা গিয়েছিল একেবারে শুকিয়ে। মোহাম্মদ আলীকে 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে আসতে বললাম। উঠোনের এক কোণে ছিল একটা ইদারা, কিন্তু ইদারার মুখটা অর্ধেকের ওপর কাঠ দিয়ে ছিল ঢাকা। মোহাম্মদ আলী সেখান থেকে আমার জন্য জল আনতে যাচ্ছিল, কিন্তু সাব ইন্সপেক্টর তাকে বাধা দিলেন এবং তার ওয়াটার বোতল থেকে আমাকে পানীয় জল দিলেন। ফিস করে তিনি জানিয়েছিলেন ওই ইদারার জলে বিশ্রী দুর্গন্ধ এবং ওই জল খায় সে মারা যায়। কিন্তু আগে গ্রামের লোকেরা গ্রীষ্মকালে ওই গভীর ইদারা থেকেই জল নিয়ে যেত। গ্রীষ্মকালে ও অঞ্চলে সব পুষ্করিণী ও ইদারা যেত শুকিয়ে। পেছনের দোতলাটায় আরও সকলে ছিল, অথচ পুরল শুধু আমিনা বিবি আর আবগারি গুদামটা। পেছনের দিকের অন্য দুটো ঘর তেমন পড়েনি। গুদামের ভেতরে কিছু পোড়া তামাকের সঙ্গে ছিল অনেক জল। সকলের কাছে জানলাম আগুন নেভানোর জন্য জল ঢালা হয়েছিল, কিন্তু 1000 মণ তামাকের
পোড়া যে অনেক বেশি হওয়া উচিত ছিল। দেখেই বোঝা যাচ্ছিল মাত্র 15-20 মণ তামাকের আধপোড়া অংশ ও পোড়া ছাই জলে ভিজে পড়েছিল। মনে সন্দেহ জেগেছিল, আগে থেকে গোপনে চক্রান্ত করে শুল্ক না দেওয়া তামাক অন্য কোথাও পাচার করা হয়েছিল বা বিক্রি করে দেওয়া হয়েছিল। সমস্ত অংশে পোড়া তামাকের গন্ধকে ছাপিয়ে নাকের কাছে আসছিল একটা বিশ্রী গন্ধ। মনটা তখন সন্দেহের দোলায় দুলছিল। শোকার্ত মোহাম্মদ আলীকে তখন আর কোনো কথা জিজ্ঞাসাবাদ করিনি। মোহাম্মদ আলী বলেছিল আশপাশের ঘরে যারা ছিল তারা আগুন দেখে আগেই সেখান থেকে পালিয়েছে। আমিনা বিবির কথা তখন তাদের কারো মনে পড়েনি। সে নিজে ছিল একতলার ঘরে। পুলিশ সাব ইন্সপেক্টরের কাছে জেনেছিলাম অগ্নিদাহটা একটু রহস্যজনক। আমিনা বিবির দগ্ধ মৃতদেহের গলার টুটিটা ছিল কাটা, একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছিল শুধু তামাকের বন্ডেড ওয়্যারহাউসটা। আমি আমার অনুসন্ধানের কাজে স্থানীয় আবগারি ও শুল্ক বিভাগের ইন্সপেক্টরদের খাতাপত্রগুলো দেখছিলাম। অন্য জায়গায় পুলিশ সাব ইন্সপেক্টর ও মোহাম্মদ আলীর সঙ্গে খুব চাপা স্বরে কী সব কথাবার্তা বলছিল। তারপর খবর পেলাম আমিনা বিবির দগ্ধ দেহ কবর দেওয়ার হুকুম দিয়ে গেছেন পুলিশ সাব ইন্সপেক্টর। তখন মোহাম্মদ আলীও তার লোকজন নিয়ে মৃতদেহ সৎকারের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আমি সেখানকার গুদামে অনুসন্ধানের কাজ বন্ধ করে জিপ নিয়ে বেরিয়ে পড়লাম একটু বেরিয়ে আসার জন্য। সঙ্গে ছিলেন রতুয়া এলাকার আবগারি শুল্ক বিভাগের ইন্সপেক্টররা। এবার আরম্ভ হলো বাইরের অনুসন্ধান পর্ব। আশপাশে অন্যান্য তামাক চাষিদের কাছে খবরাখবর নিয়ে জানলাম কিছুদিন আগে থেকেই মোহাম্মদ আলী প্রচুর তামাক অন্যান্য জোরদার ও পাইকারি খরিদ্দারের কাছে নামমাত্র দামে বিক্রি করতে পারছিলেন না, তাই তাদের তামাক গুদামজাত হয়ে পড়েছিল। বুঝতে দেরি হলো না, শুল্ক না দেওয়া তামাক আগেই পাচার করে দেওয়ার পর সামান্য তামাক সহ গুদামটায় স্বেচ্ছায় আগুন লাগানো হয়েছিল। সে আগুন কোনো আকস্মিক প্রাকৃতিক দুর্ঘটনাজনিত নয়। তাছাড়া পাশের ঘরে মোহাম্মদ আলীর প্রথম পত্নীর আমিনা বিবির আকস্মিক মৃত্যুটাও অগ্নিদাহের সঙ্গে জড়িত ছিল। ক্রমে সন্ধ্যার অন্ধকার নেমে আসতে লাগলো। আমরা রতুয়া থেকে কিছু পুরি, লাভের তরকারি ও মিষ্টি খেয়ে আড়াইডাঙ্গায় ফিরে এসেছিলাম। আমাদের ইন্সপেক্টর রতুয়াতেই শুল্ক বিভাগীয় কোয়ার্টারে সে রাত্রে থেকে গিয়েছিলেন। রাত্রি 8টা নাগাদ যখন মোহাম্মদ আলী বাড়িতে এলাম, শোকার্ত মোহাম্মদ আলী আমাদের অভ্যর্থনা জানালো। আমরা খাওয়া দাওয়া করে এসেছি জেনে তারা একতলার দুটো ঘরে আমাদের থাকার ব্যবস্থা করে দিল। একটা ঘরে দড়ির খাটিয়ায় আমার বিছানা বিছিয়ে দিল সেপাই হাবিব, আর পাশের ঘরটায় থেকে গেল হাবিব আর জিপের ড্রাইভার নরসিংহ। হ্যারিকেনরা জেলে বিছানার ওপর বসে বই লিখতে আরম্ভ করেছিলাম। শরীর তখন খুবই ক্লান্ত, মশার ঝাঁক উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তার উপর বিরাট সাইজের মেঠে ইঁদুরের উপদ্রব অস্থির করে তুলেছিল। তখন সিপাই হাবিবের সাহায্যে মশারিটা টাঙিয়ে ফেলেছিলাম আর দরজার হুড়কো বন্ধ করে শুয়ে পড়েছিলাম। শুধু খাটের তলায় পুজোর বাক্সটাকে একবার ভালো করে দেখে নিয়েছিলাম। ঝেড়ে ইঁদুরগুলো সারাটা ঘরে উপদ্রব করছিল। একপাশে মশারির গা বেয়ে উঠে ছাদের ওপর দিয়ে অন্য দিকের গা বেয়ে আবার নেমে যাচ্ছিল। ঘরের ভেতরটাও ছিল একটা গুমোট আবহাওয়া। খোলা জানলা দিয়ে দেখেছিলাম বাইরে অন্ধকারের মধ্যে শুধু জোনাকিগুলো জ্বলছিল। গরমে ঘুমোতেও পারছিলাম না। টর্চ জ্বেলে দেখছিলাম ঘড়ির কাঁটায় তখন রাত্রি 10:30। খানিক পরেই শুনলাম কাঠের দরজায় টোকা মারার শব্দ। বজ্রকণ্ঠে জিজ্ঞাসা করলাম, কে রে? উত্তর এলো, সাহেব, আমি মোহাম্মদ আলী। ঠিক এই ভয়টাই করছিলাম। রিভলভারটা বার করে পরীক্ষার পর এক হাতে টর্চ লাইট নিয়ে দরজাটা খুলে দিলাম। ঘরে তখন ঢুকলো মোহাম্মদ আলী আর তার এক কর্মচারী। দুজনেই খালি গা, চেক কাটা নীল লুঙ্গি, মুখে চাপদাড়ি, গলায় কালো কারে পিতলের চাকতি। এত রাতে কি ব্যাপার ভাই? জিজ্ঞাসা করার পর মোহাম্মদ আলী শোকার্ত কণ্ঠে বলল, আপনাদের তো কোনো সেবা যত্ন করতে পারছি না। আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? আমিনা বিবির মৃত্যুতে আজ আমার মাথার ঠিক নেই। আর চোখে লক্ষ্য করে নিলাম তার অপূর্ব অভিনয়। উত্তরে জানালাম, আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না, বরং এই শোকের সময় তোমাদের বাড়িতে আসার জন্য আমরা খুব লজ্জিত। হঠাৎ মোহাম্মদ আলী তার লুঙ্গির ট্যাগ থেকে একগোছা 100 টাকার নোট আমার হাতে গুঁজে দিতে চাইল। কাতরভাবে তখন সে বলেছিল সে বেশ কিছু শুল্ক ফাঁকি দেওয়া তামাক বাজারে বিক্রি করে দিয়েছে, তার খুব অন্যায় হয়েছে। একটু থেমে সে আরও বলেছিল, রাজ সরকারের পেট ভরিয়ে লাভ কি সাহেব? জানি আপনিও ছাপোষা মানুষ, এই 1000 টাকা আপনি রেখে দিন। উত্তরে জানালাম, তুমি তো জানো ভাই মোহাম্মদ আলী, আমি কখনো একটা পয়সাও ঘুষ খাই না। এই টাকা তুমি রেখে দাও, এই বিপদের সময় তোমার কাজে লাগবে। আগামীকাল সকালে দেখবো তোমার কি উপকার করতে পারি। তোমরা বরং এখন গিয়ে শুয়ে পড়ো। অনিচ্ছুক মোহাম্মদ আলী আর তার লোক তখন সেখান থেকে চলে গিয়েছিল। তারপর সবাই বিছানায় একটু শুয়েছি। আবার মিনিট 15 পরে শুনলাম দরজায় টোকা মারার শব্দ।
রিভলভারটাকে আবার পকেটে ভরে টর্চ হাতে খুলে দিতে গিয়েই দেখলাম সিপাহী হাবিব আর ড্রাইভার নরসিংহ সন্ত্রস্তভাবে হ্যারিকেন লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসাবাদ করায় হাবিব ফিসফিস করে জানালো আমি যেন হঠাৎ ওইভাবে দরজা খুলে না দিই। ওই অঞ্চলে মোহাম্মদ আলীর দুর্দান্ত প্রতাপ, বহু লোক ও চাষিদের সে নির্মমভাবে খুন করেছে এবং সে পারে না এমন কোনো কাজ নেই। একটু আগে সে এসে কথা বলে গেছে, তা তারা ভালোভাবে শুনেছে। হাবিব অনুরোধ করেছিল সেই রাত্রেই রতুয়া বা অন্য কোথাও আমরা যেন জিপে করে চলে যাই। তাদের সাহস দিয়ে বলেছিলাম তারা নির্ভয়ে শুয়ে পড়তে পারে, চিন্তার কোনো কারণ নেই। অনিচ্ছুক হাবিব ও ড্রাইভার পাশের ঘরে গিয়ে শুয়ে পড়েছিল এবং আমিও দরজার হুড়কোটা বন্ধ করে শুয়ে পড়লাম। ক্লান্তিতে সারা শরীর এলিয়ে পড়লেও ব্যবসা গরমে ঘুম আসছিল না। গোটা 2 মশাও মশারির মধ্যে ঢুকে উপদ্রব শুরু করেছিল। ঘণ্টাখানেক পরে নাকে এলো একটা বিভৎস গন্ধ। তারপরে শুনতে লাগলাম নারী কণ্ঠে একটা চাপা কান্নার স্বর। দিনটাই বোধহয় ছিল খারাপ। রাতের ঘুম গিয়েছিল ছুটে। টর্চ লাইট জেলে খাটের তলায় পুজোর বাক্স থেকে ত্রিশূলটা বার করে নিলাম। কান্নার স্বরটা তখনও কানে ভেসে আসছিল, আর সেই সঙ্গে শুনছিলাম জলের মধ্যে একটা ঝটপট শব্দ। ত্রিশূলটা নিয়ে মশারির পাশে এসে দাঁড়ালাম। দেখলাম জানলায় খাটের গড়াদের ফাঁক দিয়ে ঘরে ঢুকলো এক নারী মূর্তি। পায়ে তার বেশ বড় একটা লোহার বাটকারা শিকল দিয়ে বাঁধা। তার হাত দুটো ছিল বাঁধা অবস্থায়। সারা শরীরে অনেক অংশ পচে ঝরে গিয়েছে। দু চোখে তার বিভৎস চাহনি, আমাকে যেন গিলে খেতে চাইছিল। ক্রমশ সে নারী মূর্তি আমার দিকে এগিয়ে আসছিল, বাঁধা হাত দুটোকে বাড়িয়ে দিয়ে। তাড়াতাড়ি ত্রিশূলটাকে উঁচু করে ধরতেই প্রেতাত্মা স্তব্ধ হয়ে দাঁড়ালো এবং তার বিভৎস চাহনিটাও মিলিয়ে গেল। জিজ্ঞাসা করলাম, কে তুমি? কেন এসেছো এখানে? কোনো উত্তর না দিয়ে সে কাতর কণ্ঠে আমার দিকে তাকিয়ে রইল। রুদ্রমূর্তি ধারণ করে ত্রিশূলটাকে দোলাতে দোলাতে পুনরায় জিজ্ঞাসা করলাম, বলো তুমি কে? তখন নারী মূর্তিটা বলেছিল তার নাম ফতেমা। সে মোহাম্মদ আলীর ছোট ভাই শামশেদের স্ত্রী। প্রবল শ্বাসকষ্টের সঙ্গে সে বলে চলেছিল মাস 3 আগে মোহাম্মদ আলী তার স্বামী সামাদকে পাঠিয়েছিল মানিকচক অঞ্চলে জমি জমা দেখবার জন্য। সে শুনেছিল মোহাম্মদ আলীর প্ররোচনায় এক চাষি সামাদকে সেখানে হত্যা করে গাঙের জলে ভাসিয়ে দিয়েছিল। সেই খবর আসার পরেই মোহাম্মদ আলী তাকে নিকাহ করেছিল এবং তাকে নিয়ে অধিকাংশ সময় নিচের ঘরে কাটাতো। দোতলায় তখন প্রথমা পত্নী আমিনা থাকতো অন্যান্য নকরানীদের সঙ্গে। আমিনা বিবির তার ওপর ছিল প্রবল হিংসা এবং সে একেবারেই পছন্দ করত না মোহাম্মদ আলী তার সঙ্গে দিনরাত কাটায়। মাস 2 আগে মোহাম্মদ আলী অনুপস্থিতিতে একদিন দুপুরে আমিনা বিবি 2জন নকরানির সাহায্যে তার হাত পা দুটোকে শিকল দিয়ে বেঁধে দিয়েছিল। সে তখন তারস্বরে চেঁচাচ্ছিল। তখন তার শাড়ির আঁচল দিয়ে মুখটাকে শক্ত করে বেঁধে দিয়েছিল। তারপর 3 জনে মিলে তাকে চ্যাংদোলা করে ওই ইদারার মধ্যে ফেলে দিয়েছিল। সে ভাবতেও পারেনি যে আমিনা বিবি কত নিষ্ঠুর হতে পারে। সে ইদারার জলের তলায় অনেকক্ষণ ছটফট করেছিল এবং ওপরে ভেসে আসবার চেষ্টাও করেছিল, কিন্তু পায়ে ওই একমণি লোহার বাটখারা বাঁধা থাকায় সে কিছুতেই ওপরে উঠতে পারেনি। ইদারার জল খেয়ে তার পেটটাও গিয়েছিল ফুলে। তারপর যে কি হয়েছে আর কিছুই তার মনে নেই, তবে সে দুঃসহ যন্ত্রণায় ছটফট করে বেড়াচ্ছে। বড় কষ্ট সাহেব, আমি আর পারছি না বলে চলেছিল ফতেমা। আমিনা বিবিকে গতকাল আমি আমার কাছে টেনে নিয়েছি মোহাম্মদ আলীকে সে মারতে গিয়েছিল, কারণ মোহাম্মদ আলী সন্দেহ করত সেই আমাকে খুন করেছে। তখন মোহাম্মদ আলী তার গলায় টুটি কেটে দোতলা ঘরে আগুন জ্বেলে দিয়েছিল। তার তামাকটাকেও সে সেই সঙ্গে পুড়িয়ে ফেলার সুযোগ পেয়েছিল। ফতেমা তখন খুব হাঁপাচ্ছিল। বেশ লক্ষ্য করলাম তার পেটটা ছিল খুব ফুলো এবং চোখের চাহনি বিভৎস। কি জানি কেন খুব মায়া পড়েছিল তার ওপর। তাকে কথা দিয়েছিলাম তার শান্তির ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। ফতেমা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল। কিছুক্ষণ স্তব্ধ হয়ে সেই ঘরটাতে দাঁড়িয়েছিলাম। ধেড়ে ইঁদুরগুলোর উপদ্রব তখনও চলছিল। হঠাৎ লক্ষ্য করলাম আমার মশারিটা দাউ দাউ করে জ্বলে উঠল। ত্রিশূলের একটা শুল দিয়ে জ্বলন্ত মশারিটাকে টেনে মেঝের ওপর নামিয়ে দিলাম। আর দেরি করলেই বিছানায় আগুন লেগে যেত। আবার নাকে এলো সেই বিশ্রী গন্ধ। মশারির আগুনটাকে যখন জুতো দিয়ে রোগড়ে নেভাতে যাচ্ছিলাম, সামনে এসে দাঁড়ালো আরও এক বিভৎস নারী মূর্তি। সারাটা শরীর তার আগুনে পুড়ে গিয়েছিল। গলার কাছে ছিল শুকনো কালো রক্তের গভীর চিহ্ন। তারও চোখে হিংস্র চাহনি, দাঁতের দাঁত ঘষছিল। সে বুঝতে দেরি হলো না, সে ছিল মোহাম্মদ আলীর প্রথম স্ত্রী আমিনা বিবি।
আবার ত্রিশূল উঁচু করে তাকে কটমট করে তাকাতেই সে স্থির হয়ে দাঁড়ালো। জিজ্ঞাসা করায় সে নিজের পরিচয় দিল এবং জানালো ওই মোহাম্মদ আলী কত স্ত্রীলোক ও পুরুষকে যে খুন করেছে তার ইয়াত্তানি। ভাত চাষিরা টাকা বা তামাকের ভাত কম দিলেই সে তার সংসারে আগুন জ্বেলে দিত। থানার দারোগাদের টাকা দিয়ে বশ করে রেখেছিল। আমিনা বিবি মুখ বুঝে সব সহ্য করত, কিন্তু তার স্বামী মোহাম্মদ আলী যখন তার দেবর সামাদকে খুন করিয়ে ছোটো যা ফতেমাকে নিয়ে একতলায় থাকত এবং নিত্য নতুন শাড়ি, বোরখা ও মাকড়ি কিনে দিত, তখন সে সহ্য করতে পারেনি। ফতেমাকে সে ইদারার জলের মধ্যে ফেলে ডুবিয়ে মারতে বাধ্য হয়েছিল। ফতেমার প্রেতাত্মাও তার পেছনে ঘুরছে। তাকে জিজ্ঞাসা করেছিলাম মোহাম্মদ আলী কি জানে যে ফতেমার দেহটা ইদারার জলের তলায় পড়ে আছে। আমিনা জানিয়েছিল সে সন্দেহ করে, কিন্তু সঠিক জানে না। বাড়ির বিশ্বস্ত নৌকরানিরা তার কাছে কিছুই বলেন। কি চাও তুমি, জিজ্ঞাসা করেছিলাম তাকে। উত্তরে আমিনা জানিয়েছিল আমি আর কি চাইব, আমার কষ্ট চিরকাল থাকবে, তবে মোহাম্মদ আলীকে আমি দেখে নেব। আমিনা বিবির চোখে তখন হিংস্র চাহনি। আমার হাতের ত্রিশূলটা তখন থরথর করে কাঁপছিল। তাকে বলেছিলাম সে আমার তৎক্ষণাৎ তার অবস্থানে ফিরে যায়। সত্যই আমিনা বিবি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল। বিছানায় বসে মশার কামড়ের মধ্যে বাকি রাতটা কেটে গেল। ধেড়ে মেঠো ইঁদুরগুলো সমানে উপদ্রব করে চলছিল। ভোরের আলো দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে বাইরের থেকে ঘরের শিকল তুলে মাঠে তামাকের ক্ষেতের মধ্যে প্রাতকৃত সেরে এসেছিলাম। সে সময় হাবিব, নরসিংহ উঠে পড়েছিল। তাদের নিয়ে জিপে চড়ে রতুয়ায় জল চা খাবার খেয়ে এসেছিলাম। হাত মুখও সেখানে ধুয়ে নিয়েছিলাম। বেলা 9টা নাগাদ আমরা যখন ফিরে আসলাম তখন সবাই উঠে পড়েছে। কোথায় গিয়েছিলেন আপনারা? উত্তরে জানিয়েছিলাম একটু বেড়াতে। তাকে বলেছিলাম সিগারেটের আগুনে রাত্রে মশারিটা পুড়ে গেছে। সে আর তার কর্মচারী উৎসুক হয়ে জানতে চাইছিল তাদের অনুসন্ধানে কি হবে। ইন্সপেক্টর তার নিজের খাতাপত্র দেখে জানিয়েছিল ওই গুদামের শুল্ক না দেওয়ায় তামাক ছিল 1030 মণ, কিন্তু পোড়া বা আধপোড়া তামাকের ওজন কোনো কারণেই 15 মণের বেশি হতে পারে না। বাকি তামাকের শুল্ক আদায় করতে হবে এবং সেই সম্বন্ধে মোহাম্মদ আলীর লিখিত জবানবন্দি নিতে হবে। মোহাম্মদ আলীকে জানিয়েছিলাম সেসব পরে হবে, প্রথমেই লোক নিয়ে তাদের ওই ইদারার জল সেচে ফেলতে হবে এবং ইদারার তলাটা আমি দেখতে চাই। সে কথা শুনে মোহাম্মদ আলী অবাক বিস্ময়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর সহাস্যে জিজ্ঞাসা করেছিল হুজুর, ইদারার মধ্যে অত তামাক থাকবে কি করে? উত্তরে রূঢ় কণ্ঠে জানিয়েছিলাম সেটা আমি বুঝব, এখনই লোকজন ডাকো। আধ ঘন্টার মধ্যে মজুররা এসে গেল। তারা 2-3 জন মিলে একসঙ্গে ইদারার জল ছেঁচে বাইরে ফেলতে লাগলো। তারপর গোবর নিকানো বড় উঠোনটা অল্প সময়ের মধ্যেই জলে ভেসে গেল আর চতুর্দিক ভরে গেল জলের সেই দুর্গন্ধে। সব জল যখন বার করা হয়ে গেল, ইদারার তলায় পাওয়া গেল এক নারী কঙ্কাল। তার 2 পায়েতে শেকল দিয়ে বাঁধা ছিল একটা 1 মণি লোহার বাটখারা। পাড়ার বহু লোক সেখানে জমে গিয়েছিল, স্তব্ধ বিস্ময়ে সব কিছু দেখে চলেছিল। মোহাম্মদ আলী স্বপ্নেও ভাবেনি ইদারার তলায় ফতেমার কঙ্কালটা সেইভাবে পাওয়া যাবে। তখন সারা শরীর তার থরথর করে কাঁপছিল, মাথা থেকে ঘাম সারা কপাল ও মুখ বেয়ে পড়ছিল। আমার নির্দেশে সেই নারী কঙ্কালটাকে ইদারার তলা থেকে তুলে কবর দিয়ে এসেছিল মোহাম্মদ আলীর লোকেরা। তার কবরটিও দেওয়া হয়েছিল আগের দিনের দেওয়া আমিনা বিবির কবরের পাশে। বেলা ক্রমশই বেড়ে চলছিল। মোহাম্মদ আলীর কাছে তামাকের প্রকৃত ব্যাপারটা একটা জবানবন্দি লিখিয়ে নিয়েছিলাম এবং পাড়ার বিশিষ্ট লোকেরা তাতে সাক্ষী দিয়েছিল। বেলা তখন প্রায় 3টে, খিদে নাড়ি জ্বলছে। আমরাও জিপ নিয়ে রওনা হয়ে গিয়েছিলাম। ফেরার পথে আমিনা বিবি আর ফতেমার কবরের ধারে নতজানু হয়ে শ্রদ্ধা নিবেদন করেছিলাম আর মায়ের কাছে প্রার্থনা করেছিলাম মায়ের কৃপায় তাদের আত্মা যেন শান্তি পায়। সেদিন বাড়িতে ফিরে রাত্রি জাগরণের ক্লান্তির পর বেহুশ হয়ে ঘুমিয়েছিলাম। পরের দিন মোহাম্মদ আলীর নামে একটা কেস রুজু করেছিলাম। তার সপ্তাহখানেকের মধ্যেই আমি বদলি হয়ে চলে গিয়েছিলাম দানাপুরে। লোকমুখে শুনেছিলাম মোহাম্মদ আলীরও আকস্মিক মৃত্যু হয়েছিল। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো মন্দ দুই জানান। আপনাদের প্রত্যেকটা কমেন্টের আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের এই কমেন্ট আমার কাছে প্রচণ্ড মূল্যবান, তাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানান কেমন লাগলো এই গল্প। দেখা হবে অন্য এক গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।